সিলেট টেস্টেও বাংলাদেশের জয়ের ক্ষণ গণনা, সেঞ্চুরিটাও যেন মুশফিকের মন মতো হলো না। গড়তে চায় ওয়ার্ল্ড রেকর্ড, টেস্ট জিততে চায় পাকিস্তান, তাইজুল বোলারদের ওপর বিশ্বাস রাখতে চান। ব্রাজিলের ফুল অ্যান্ড ফাইনাল ওয়ার্ল্ড কাপ স্কোয়াড জানা যাবে রাতে। নেইমারের সাথে আরো কজন আলোচনাতে। এজেন্টকে পয়সা দিতে রাজি না ফেডারেশন, কোলম্যান তাই বাদ। হামজাদের কোচ নিয়ে বাজারে নয়া টেনশন। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। এক মুশফিকুর রহিমের কাছেই যেন অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তানের বোলাররা। আর সেই সুবাদে বাংলাদেশ সিলেট টেস্টে চড়েছে রানের পাহাড়ে। পাকিস্তানের সামনে ছুড়ে দিয়েছে বিশাল টার্গেট। চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে জ্বলতে থাকা টাইগার পেস ব্যাটারির সামনে কি টিকতে পারবে পাকিস্তান? ম্যাচ রিপোর্টে বিস্তারিত। সাজিদ খানের বলে ক্যাচ তুলে দিলেন মুশফিকুর রহিম। 137 রানে আউট হলেন। তার কিছুক্ষণ আগে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ানের তকমাটা নিজের করে নিয়েছিলেন মুশি। ড্রেসিং রুমে যখন ফিরছিলেন, দলের ক্যাপ্টেন থেকে শুরু করে সবাই তালি দিয়ে সেটা অ্যাপ্রিসিয়েট করেন। কেউ কেউ এগিয়েও আসেন। মিস্টার ডিপেন্ডেবলকে নিয়ে তো দেশের সবাই গর্বিত, কিন্তু মুশফিক নিজে হয়তো ততটা খুশি নন। বাউন্ডারির বাইরে গিয়ে একটু রাগ ঝাড়লেন। আরো কিছু সময় টিকে থাকলে লিডটা আরো বাড়ানো যেত। সিলেট টেস্টে পড়ে আছে আরো 2 দিন। মুশি তো এমনই, এক চুল ছাড় দিতে জানেন না। অথচ এই মুশফিককে ফেরাতে সারা দিনে তার হাতে পায়ে ধরাই যেন কেবল বাকি রেখেছিল পাকিস্তানের বোলাররা। দিনের শুরুটা যখন হয়েছিল তখন তিনি ক্রিজে নতুন ব্যাটার, সাথে ক্যাপ্টেন শান্ত আর টাইগারদের লিড ছিল 156 রানের। সকালের আবহাওয়ার মতো সুন্দর অবশ্য হলো না বাংলাদেশের শুরুটা। খুররম শাহজাদের করা 31 নম্বর ওভারে এলবিডব্লিউ শান্ত 46 বলে 15 রান করে ফিরেছেন সাজঘরে। এরপর ক্রিজে আসেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন দাস। টাচেই আছেন মুশফিকের সাথে হলো তার 123 রানের পার্টনারশিপ। হাসান আলীর বলে ডিপ থার্ড ম্যানে দাঁড়ানো সৌদ শাকিলের হাতে ক্যাচ দেওয়ার আগে অবশ্য নিজের 20 নম্বর টেস্ট 50 তুলে নিয়েছেন লিটন। আউট হয়েছেন 69 রানে। তার আরেকটা সেঞ্চুরির আক্ষেপ থাকলেও টাইগারদের লিড অবশ্য ততক্ষণে পেরিয়েছে 250। এরপর মুশফিককে মিরাজ সঙ্গ দিতে পারেননি বেশিক্ষণ। তাকে 19 রানে ফিরিয়েছেন খুররম শেহজাদ। তবে ব্যাট হাতে ভরসা জুগিয়ে গেছেন তাইজুল। সাজিদ খানের বলে আউট হওয়ার আগে করেছেন 22 রান। আর মুশির সাথে তার পার্টনারশিপ ছিল 77 রানের। শরীফুল আর তাসকিন চেষ্টা করেছেন যে যার মতো। মাহিদ রানাকে একপাশে রেখে মুশফিক ফাইনালি আউট হন 137 রানে। 437 রানের টার্গেট চেস করতে নেমে তাসকিনের একটা ওভার অবশ্য খেলেছে পাকিস্তানের 2 ওপেনার আইওয়াজ আর আব্দুল্লাহ ফজল। এরপর ব্যাড লাইটে দিনের খেলা শেষ করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। শেষ 2 দিনের মধ্যে বাংলাদেশের চাই 10 উইকেট। আর পাকিস্তানকে এই ম্যাচ জিততে হলে করতে হবে 437 রান। এর আগে অবশ্য সর্বোচ্চ 382 রান চেস করে জিততে পারার রেকর্ড আছে পাকিস্তানের। খালিদ জামিল, 71। 1-2 বছর না, 21টা বছর পার করতে চলেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে। এখনো দমে যাননি এতটুকু। এত বছর ধরে ওই একটা কাঁধেই টেনে যাচ্ছেন দায়িত্বের ঘানি। ভরসার মূর্ত প্রতীক হয়ে এবার রেকর্ড বুক ওলটপালট করে দিলেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ 14টা সেঞ্চুরির মালিক এখন মুশি। বিস্তারিত তাজিন খন্দকারের রিপোর্টে। দুহাত তুলে মোনাজাত, সিজদায় লুটিয়ে পড়া কিংবা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা, এ তো ওরই কাজ। মিস্টার ডিপেন্ডেবল, দ্য ম্যান, দ্য মিথ, ভরসার কাঁধ, দায়িত্বের হাত। সেই কবে দায়িত্বের বোঝাটা কাঁধে চাপিয়েছেন, সেই কবেই তো হয়ে উঠেছেন টাইগারদের দুঃসময়ের একমাত্র ভরসা। হাল ছেড়ো না বন্ধু বলে ব্যাট হাতে কত কত কার্যকরী ইনিংস খেলে ধরেছেন লাগাম টেনে, একেবারে যেন সংসারের বড় ছেলেটার মতো। 21টা বছর ধরে দায়িত্বের ঘানি টেনেই চলেছে নিজ হাতে। ও তো একজনেরই কাজ, দ্য পিওর জেন্টলম্যান, ওয়ান অ্যান্ড অনলি মুশফিকুর রহিম।
একটা দিন এক একটা চ্যালেঞ্জের মাঝেও বটবৃক্ষের মতো ঠাঁই দাঁড়িয়ে। বয়স আর পারফরমেন্স যেন একেবারে সমানুপাতিক তার জন্য। এজ ইজ জাস্ট এ নাম্বার, এই কথার সঙ্গে তাল মিলিয়ে তার ব্যাটটাকে আরো সানিয়ে নিচ্ছেন দিনকে দিন। চাপের মুখে ক্লাসিক্যাল ক্রিকেটটা খেলতে যে মুশি একেবারে পটু। কথায় আছে না, বুড়ো হাড়ের ভেলকি, ঠিক সেটাই করে দেখাচ্ছেন, যেমন আজও দেখালেন। পাকিস্তানের বিপক্ষে মুশি যেন একটু বেশি ডমিনেটিং। দিনের শুরুতে 110 রানে 3 উইকেট নিয়ে খেলতে নামা বাংলাদেশ 162 রানের মাথায় যখন শান্তকে হারালো, তখন ম্যাচের ভাগ্য দুলছিল পেন্ডুলামের মতো। কিন্তু ক্রিজে এসেই লিটন দাসকে সঙ্গে নিয়ে শুরু করলেন কাউন্টার অ্যাটাক, যেন তপ্ত কড়াই থেকে এক ঝটকায় মুক্তি। লিটন দাসের চোখ জুড়ানো কিছু কভার ড্রাইভ এবং মুশফিকের চতুর ব্যাটিংয়ে দুপুরের সেশনেই ম্যাচ থেকে ছিটকে যায় শান মাসুদের দল। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন আজ খেললেন 69 রানের এক ঝলমলে ইনিংস। কিন্তু মুশি মাঠে নামবেন আর মুগ্ধতা ছড়াবেন না, তা তো হয় না। এবার যে একেবারে রেকর্ডের চূড়ায় লেজেন্ড মুশি। আজকের দিনটা ইতিহাসে লেখা থাকবে শুধুই মুশফিকের নামে। আন্তর্জাতিক ক্রিকেটে 21 বছর পূর্ণ করার ঠিক আগ মুহূর্তে আজ তিনি স্পর্শ করলেন 16,000 রানের এক অনন্য মাইল ফলক। 3 সংস্করণ মিলিয়ে তিনিই এখন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। মিস্টার ডিপেন্ডেবল যেন অলওয়েজ ছোটা প্যাক বড় ধামাকা। আসল ধামাকার জন্য আপনি হয়তো তখনও রেডি না। মোহাম্মদ আব্বাসের বলকে সীমানা ছাড়া করে হেলমেট উঁচিয়ে যখন সেঞ্চুরি উল্লাস করলেন, ততক্ষণে মুমিনুল হককে টপকে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ 14টা সেঞ্চুরির একক মালিক হয়ে গেলেন মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত 137 রানের এক মহাকাব্যিক ইনিংস খেলে যখন তিনি মাঠ ছাড়ছেন, বাংলাদেশের সংগ্রহ তখন 390 রান। এক্সপেরিয়েন্সড হ্যান্ডে সামলালেন তো সবই, সঙ্গে আবার পরিচয় দিলেন ইস্ট অর ওয়েস্ট, মুশি ইজ দ্য বেস্ট। ওকে বুড়ো বলে মক করলেই যে বিপদ। ছোট্ট এই কাঁধে আরো অনেক দূর নিয়ে যাবে এই বাংলাদেশকে। তাজিম খন্দকার, 71। সিলেট টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ, তবে সেই সুবাসটা নিজেদের শেষ পর্যন্ত কতটা নিজেদের করে নিতে পারবে, বাংলাদেশ দল আসলে সেই জয় পর্যন্ত পৌঁছতে পারবে কিনা। ওয়ার্ল্ড রেকর্ড গড়ে পাকিস্তানকে এই ম্যাচটা জিততে হবে, তারা সেটাই চাইছে। অন্যদিকে তাইজুল বলছেন বাংলাদেশের বোলারদের উপর তার আস্থা রয়েছে। সাইফুল রূপকের রিপোর্ট। আসলে আমি ভেঙে চলে ফেলবো, ওরমটা কিছু না। পাকিস্তানি কোচ সরফরাজ আহমেদ এই সিরিজে দায়িত্ব পেয়েছিলেন। মিরপুরে ভরাডুবি, সিলেট টেস্টও হারার পথে। চাকরিটা থাকবে পাকিস্তান ড্রেসিং রুমের পাশেই, দেখছেন ছোট একটা পাহাড়ের মতো আর কি, যেটাকে বলা হয় গ্রিন সাইড বা গ্রিন গ্যালারি। অন্তত এই পাহাড়টা দেখে হয়তো পাকিস্তানি ব্যাটাররা একটু অনুপ্রেরণা পেতে পারে যে পাহাড় সম টার্গেট, এই পাহাড়ে এখান থেকে পাশে দর্শকরাও বসে খেলা দেখে খুব সহজে উঠতে পারে। তারাও নিশ্চয়ই এই পাহাড় সম টার্গেট 437 রান টপকানোর চ্যালেঞ্জটা নিবে এবং টপকাতে পারবে, সেই বিশ্বাসটা তারা রাখবে। আসলে বিশ্বাস রাখা যায় কিনা, কন্ডিশনটা কেমন আছে, পাকিস্তান শিবিরে সেই পজিটিভ এনার্জিটা কি আছে কিনা, প্রেস কনফারেন্সে ওমর গুল সেই বার্তাই দিলেন। Chase 437 runs. So for that, you have to be you have to be brave and you have to play positive cricket. I think it is possible in cricket. এক টেস্টে যদি 2 ইনিংসে সেঞ্চুরি আসে, সেটা তো বিশাল ব্যাপার। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে কেবল 2 জন ব্যাটার সেই কীর্তি করেছেন, শান্ত এবং মুমিনুল। লিটন কুমার দাসের দারুণ একটা সুযোগ ছিল, সেকেন্ড ইনিংসে 50ও করলেন, কিন্তু তারপর আসলে সেই পথে আর যেতে পারলেন না। কিন্তু সেকেন্ড ইনিংসে আলো কাড়লেন অভিজ্ঞ ক্যাম্পেইনার মুশফিকুর রহিম। মুশফিক প্রায় সময় প্র্যাকটিসের আগে অপশনাল প্র্যাকটিস করেন, তার সাথে প্রায় সময় তাইজুলকে দেখা যায়। তাইজুল বোলিং করছেন, মুশফিক ব্যাটিং করছেন, প্র্যাকটিস করছেন। সেই তাইজুল তৃতীয় দিন শেষে প্রেস কনফারেন্সে আসলেন। মুশফিকের সেঞ্চুরি, মুশফিকের ব্যাটিং কতটা মুগ্ধ করলো তাকে। সে যখন রান করে, যখন উইকেটে থাকে, তার সাথে আরেকজন যে থাকে, তো আসলে তারও খেলাটা সহজ হয়। যখন আমি ব্যাটিং করতেছিলাম, হয়তো আমাকে অনেক ইনফরমেশন দিচ্ছিল। একটা সিনিয়র প্লেয়ার যখন এরকম ধরনের কন্ট্রিবিউশন করে, এখান থেকে জুনিয়র প্লেয়াররাও এখানে অনেক উৎফুল্ল হয় আর কি, যে না আমরা আসলে ওই জায়গাটা কি করে ধরবো। একটা সময় বাংলাদেশ একটা পেস বোলার নিয়েও ম্যাচ খেলতো, টেস্ট ম্যাচ খেলতো। সে সময় স্পিনারদের মধ্যে সাকিব, তাইজুল, মিরাজরা ছড়ি ঘোরাতো। সাম্প্রতিক সময় পেসাররা এত ভালো করছে, স্পিনাররা যেন একটু আড়ালে পড়ে গেছে। তাইজুলের সেই রকম পারফরমেন্স আসলে নজরে আসছে না। পাকিস্তান যে বড় টার্গেটে নামবে, সেই জায়গাটাতে তাইজুল কি স্পটলাইট কাটতে পারবে? দ্বিতীয় ইনিংস আসলে আমি ভেঙে চলে ফেলবো, ওরমটা কিছু না। পেস বলার থেকে শুরু করে, স্পিনার থেকে শুরু করে সবাই ভালো করতেছে, মিরাজও ভালো করতেছে। এখানে ভালো করাটা বিষয়, যে আমি এজ এ তাইজুল 80 জন্য দ্বিতীয় ইনিংসে আমারই সব করতে হবে এরকম কোনো কিছু না। আমরা সবাই ভালো একটা শেপে আছি,
সবাই সবার জায়গা থেকে কন্ট্রিবিউট করলে আসলে আমাদের জন্য ইজি হয় আর কি। বোলাররা যে ফর্মে আছে, পাকিস্তানি ব্যাটাররা যে নড়বড় অবস্থায় আছে, বাংলাদেশ চাইবে একদিন আগে অর্থাৎ 4 নম্বর দিনে টেস্টটা শেষ করতে, বড় ব্যবধানে জিততে। এর পরের অ্যাসাইনমেন্ট যেহেতু অস্ট্রেলিয়াতে 23 বছর পর অস্ট্রেলিয়াতে টেস্ট ক্রিকেট খেলতে যাবে, একটা বড় শক্তি নিয়ে, কনফিডেন্স নিয়ে, এবং অস্ট্রেলিয়াকে জানান দিতে চাইবে যে আমরা বড় ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে এসেছি, আমরা এখানে দারুণভাবে লড়াই করতে চাই। সাইফুল রূপক, 71, সিলেট। ক্রিকেটার সাকিব বিশ্বসেরা। সাকিব মাশরাফির মতো মানুষ হত্যা করতে পারেন না কখনোই, এমনটাই মনে করেন ইশরাক হোসেন। এই রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক মনে করেন সাকিবের ক্রিকেটে ফেরা নির্ভর করছে এর উপরই। সাকিব এবং ম্যাচ দুজনকেই সামনে এসে আইনি লড়াই মোকাবেলা করার পরামর্শ তার। নাহিয়ান মিন জসিমের রিপোর্ট। বিসিবিতে নির্বাচনের হাওয়া, এর মাঝেই হোম অফ ক্রিকেটে ইশরাক হোসেনের পা। কি ঘটনা? মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী কি তবে বিসিবি নির্বাচন ঘিরে আঁকছেন কোনো পরিকল্পনা? না, তেমন কিছুই না। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর ইশরাক হোসেন দলের খোঁজ খবর নিতেই মন্ত্রণালয় থেকে ছুটি নিয়ে মাঠে আসা। বিসিবিতে দায়িত্বশীল পদে আসার ইচ্ছা না থাকলেও বিসিবি নির্বাচন নিয়ে সজাগ ইশরাক হোসেন। কাউন্সিলর হিসেবে তামিমকেই কি বোর্ড সভাপতি হিসেবে দেখতে চাইবেন? কেমন বোর্ড আশা করছেন? বোর্ডের সাথে কোনো ধরনের দায়িত্বশীল পদে যাওয়ার কোনো সুযোগ এবং সম্ভাবনা আমার নাই। এই বোর্ড যাতে বিতর্কিত না হয় কোনোভাবে, সেটাই আমাদের আহ্বান থাকবে। রাজনীতিবিদ ইশরাক সাকিব মাশরাফির রাজনীতি ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেছেন একাধিকবার। দুই ক্রিকেটারকে নিয়ে প্রতিবারই ছিলেন ইতিবাচক। সাকিব মাশরাফি ইস্যুতে এখনো কি আগের অবস্থানেই আছেন ইশরাক? নতুন খবর, সোমবার 256 কোটি টাকার শেয়ার কেলেঙ্কারির তদন্তের অংশ হিসেবে সাকিব সহ 15 জনের নথি জব্দ করেছে দুদক। একটা গ্রিন সিগন্যালের অপেক্ষায়, সেই গ্রিন সিগন্যালটা আসলে মানে কেন হচ্ছে না? আমি জানি না এটার উনি কি অর্থে বলেছেন, এটা বেটার অ্যান্সার উনি দিতে পারবেন। গ্রিন সিগন্যাল বলে কোনো সিগন্যাল আছে কিনা আমি জানি না। উই অল নো হু সাকিব ইজ দ্য বেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড, এটা তো অস্বীকার করার উপায় নাই। আইনিভাবে একটা পদক্ষেপ নেওয়া হয়, আমি বিশ্বাস যে ক্রীড়া মন্ত্রণালয় সেই ক্ষেত্রে ওনাদেরকে সহযোগিতা করতে পারবে। মামলাগুলো তাদের বিরুদ্ধে হয়েছে, হত্যা, এই মামলায় তো আসলে তাদের সংশ্লিষ্টতা আছে বলে আমার মনে হয় না। অন্তত আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষও সেটি বিশ্বাস করে। নাহিয়ান বিন জসিম, 71। কেমন হবে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড? সেই প্রশ্নের উত্তর নিয়ে হাজির হচ্ছেন কার্লো আনচেলোত্তি। নেইমার থাকছেন নাকি ওকে ছাড়াই বিশ্বকাপে যাবে ব্রাজিলের সবাই? সব জট খুলবেন ইতালিয়ান মাস্টার মাইন্ড। তবে কেন এত হাইপ ব্রাজিল দল ঘোষণা নিয়ে? শুধু কি নেইমার ফ্যাক্ট নিয়েই আছে আলোচনা, নাকি আরও আছে অনেক কিছুই? নেইমার দলে ফিরলে কি কি পরিবর্তন হবে ব্রাজিলের স্কোয়াডে? আবু নাইমের রিপোর্টে বিস্তারিত। একটা দল ঘোষণার খবর দিয়েও যে ইন্টারনেট জ্যাম করে দেয়া যায় তার একটা মোক্ষম উদাহরণ সেট করতে 700 সাংবাদিক নিয়ে প্রেস ব্রিফিং করবেন কার্লো আনচেলোত্তি। আর সেই ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে যেন চলছে বিশেষ প্রস্তুতি। স্কোয়াড নয়, এ যেন ব্রাজিলের ভাগ্য নির্ধারণ। 55 জনের প্রাথমিক স্কোয়াড ব্রাজিল জানিয়ে দিয়েছে এবার আসছে ফাইনাল 26। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে নেইমার জুনিয়র। নেইমি বিশ্বকাপে আছেন কিনা সেটা জানতেই ব্রাজিলের বিশ্বকাপের স্কোয়াড দেখতে মুখিয়ে থাকবে সমর্থকেরা। এছাড়াও ব্রাজিল কোন মানের টিম গুছিয়েছে, কেমন ফুটবল খেলবে তার একটা ধারণাও পাওয়া যাবে এই প্রেস ব্রিফিং থেকে। কোনো এক পক্ষ বলছে নেইমার ইনজুরি থেকে ফিরছে, কিন্তু খেলার জন্য কতটা ফিট সেই হিসেবটা কি কেউ করেছেন? আরেক পক্ষ চায় নেইমার খেলুক তার শেষ বিশ্বকাপ, কারণ ও দলে থাকলে ভিনিসিউস, রাফিনিয়াদের অ্যাটাকিং লাইনআপটা হবে আরও শক্তিশালী। তবে এখানেই বেঁধেছে ঝামেলা। গেল 3 বছরে নেইমার দলে না থাকায় ওর পজিশনে একাধিক প্লেয়ার খেলেছে, তাই নেইমারকে জায়গা করে দিতে এক পজিশনে দুজনে স্কোয়াডে রাখতে হবে, নয়তো আবার রেগুলার কাউকে বাদ দিতে হবে। আর এটা নিয়েই চলছে দোলাচল। তবে নামটা নেইমার বলে আনচেলোত্তিকে দল সাজানোয় একটু বেশি সময় দিতে হচ্ছে। বিভিন্ন সময়ে গণমাধ্যমে উঠে এসেছে কার্লো আনচেলোত্তি এমন দল গঠন চান যেখানে মিডফিল্ডকে দেওয়া হবে প্রাধান্য, আর সেখানে নেইমার ফিরলে স্বাভাবিকভাবে মিডফিল্ডে একজন কম নিয়ে খেলতে হবে, আর অ্যাটাকিং সাইডটা হবে আরও শক্তিশালী। এখন বলটা আনচেলোত্তির কোর্টে, সে অ্যাটাকিং সাইড শক্তিশালী করবেন নাকি মিডফিল্ডকে করবেন আরও স্ট্রং।
নেইমারের বাইরে আঞ্চলিককে বিবেচনা রাখতে হচ্ছে 41 বছর বয়সী ডিফেন্ডার থিয়াগো সিলভাকে। তাকে প্রাথমিক স্কোয়াডে রেখেই চমক দেখিয়েছিলেন তিনি, কিন্তু আগের বিশ্বকাপে সিলভার দায়িত্ববোধ তাকে নিয়ে বিশেষভাবে ভাবতে হচ্ছে। ওদিকে আবার এডার মিলিতাওয়ের ইনজুরি সেলেসাওর ডিফেন্স নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে হেড কোচ। সেই সাথে ফুল অ্যান্ড ফাইনাল গোলকিপার কে হবেন সেটাও আছে আগ্রহের তুঙ্গে। সেই সাথে ব্রাজিলের দল ঘোষণার আলোচনায় খোদ আনচেলত্তিও আছেন, কারণ ইতালিয়ান এই কোচ ক্লাব ফুটবল ছেড়ে এসে ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন। সিবিএফ তার কাছে চায় একটাই জিনিস, হেক্সা, আর ডন কার্লো দায়িত্ব নেওয়ার পর এটাই ব্রাজিলের প্রথম বিশ্বকাপ। আবু নাইম, ৭১। ক্রিস কোলম্যানকে নিয়ে সব নাটক শেষ। বাফুফে সভাপতি এবার নিজেই জানিয়ে দিয়েছেন সেটা। ফেডারেশন এখন আলোচনা চালাচ্ছে অন্য কারোর সাথে। 24 তারিখে নতুন কোচের অধীনে সান মারিনো ম্যাচের ক্যাম্প শুরু, কিন্তু লাস্ট উইকেন্ডেই তো কথা দিয়েও 15ই মে কোচের নাম ঘোষণা করতে পারেনি বাফুফে। কোলম্যান বাদ যাওয়ায় এখন অপশন দুটি, থমাস ডুলি আর বার্নার্ড স্টর্ক। বিস্তারিত শেখ আশিকের কাছে। চিন্তার কালো মেঘ দাভিদ আওয়ালের কপালে। গেল কদিন ধরে ধকল তো আর কম যায়নি। বড় বড় সব কোচদের সাথে ডিল করতে হয়েছে। শর্টলিস্ট, মিনি শর্টলিস্ট, মাইক্রো শর্টলিস্ট, অনেক কিছুই হয়েছে। আলোচনার মাঝেও একজন হেভিওয়েট কোচ বাফুফেকে ফিরিয়ে দিয়ে একটা সেকেন্ড রাইডার ক্লাবে জয়েন করেছেন। দাভিদ আওয়াল একাধিক ইন্টারভিউতেও বলেছেন 15 তারিখেই ঘোষণা করা হবে নতুন কোচের নাম। 15 গিয়ে 20 আসার পথে। তবু কে হবেন কোচ তার হদিস নাই। সোমবারও ফেডারেশনের লম্বা মিটিং হয়েছে, এরপর সংবাদ সম্মেলন। সবার প্রশ্ন একটাই, 15 মে ঠিক কোন কারণে কোচের নাম জানাতে পারেনি বাফুফে? দাভিদ আওয়ালের সোজাসাপটা উত্তর, কোনো কোচকেই নিতে 1 পয়সাও এজেন্ট ফি খরচ করতে রাজি নয় বাফুফে। 15 মে আমরা কিন্তু ডিসিশন নিয়ে ফেলেছিলাম যে কোন কোচকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিতে যাচ্ছি। আমরা যখন ফাইনালি সব করতে গিয়েছি তখন একটা জায়গায় আমাদের ডিসএগ্রিমেন্ট দাঁড়ায় যায়। সেটা ছিল মাঝখানে যে একজন এজেন্ট ছিলেন, সেই এজেন্ট ফিটা দাবি করে বসলো ফ্রম বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাইড। আমরা নীতিগত সিদ্ধান্ততে আছি, আমরা এরকম কোনো কোয়েশ্চেনেবল প্রক্রিয়াতে আমরা যাব না। দাভিদ আওয়াল নামটা উচ্চারণ না করলেও বুঝতে বাকি থাকার কথা নয়, চুক্তি হতে হতেও এজেন্টের কমিশন ইস্যুতে যার সাথে চুক্তিটা হয়নি তিনি ক্রিস কোলম্যান ছাড়া আর কেউই নয়। কিন্তু এখন যাকে আনবে বাফুফে তার বেতন নিশ্চয়ই কোলম্যানের চেয়ে কম। তাহলে এখনো কি মন্ত্রণালয়ের সাহায্য নিতে হবে ফেডারেশনকে? যেই লেভেলের কোচ ইতিমুহূর্তে আমরা তালিকাভুক্ত ছিল বা কথা চলছি, আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু সরকারের একটু অ্যাসিস্ট্যান্স লাগবে। হয়তো অত বেশি লাগবে না, বাট ডেফিনেটলি লাগবে। বারবার করে কথা দেওয়ার পরও 15 মে কোচের নাম ঘোষণা করতে না পারায় সবার মধ্যেই তৈরি হয়েছে সন্দেহ। আসলেই কি 2-1 সপ্তাহের মধ্যে কোচ নিয়োগ দিতে পারবে বাফুফে? যদি তা না হয় তবে 15 জুন সান মারিনো ম্যাচে কে সামলাবেন ডাগ আউট? 100% একটা পার্মানেন্ট নিউ কোচের আন্ডারে 5 তারিখে আমরা 5 তারিখ না, আমরা 24 তারিখে ক্যাম্পই শুরু করব একটা পার্মানেন্ট এন্ড নতুন কোচের নেতৃত্বে। শর্টলিস্ট এখন দুজনের, বার্ন স্টর্ক আর থমাস ডুলি। কিন্তু যোগ্যতায় যোজন ব্যবধানে এগিয়ে থাকলেও বাফুফের কাছে স্টর্কই কম গুরুত্ব পাচ্ছেন। সবশেষ গায়ানা ফুটবল ফেডারেশনের কাছ থেকে মাসে মাত্র $8,000 বেতন পেয়েছেন ডুলি। কম বেতন হওয়ায় বিএফএফ তাকেই বেশি প্রাধান্য দিচ্ছে এই মুহূর্তে। শেখ আশিক, ৭১, ঢাকা। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।